জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি, কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাসও মনে করি। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনি আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে। আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস? দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 3-তে। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাসের এই আয়োজন মানে একটু ভিন্ন পসরা, ভিন্ন সারথি, এবং এই আয়োজনে যুক্ত থাকতে পারবেন আপনিও। অর্থাৎ আমাদের এই আয়োজনটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবেও কিন্তু একই সাথে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেখানে আপনি যে কোনো ধরনের মন্তব্য এবং প্রশ্ন কিন্তু করতেই পারেন আমাদের সাথে যুক্ত হওয়া অতিথি এবং সারথীদের কাছে। আমি আপনার হয়ে আপনার সেই প্রশ্ন এবং মন্তব্যগুলো কিন্তু পৌঁছে দেবো আমাদের সাথে যুক্ত হওয়া সারথীদের কাছে। তবে আজকে একটা কথা বলতে চাই, বিশ্বাস করেন ভাই, আজকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন এবং যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, কথাগুলো দারুণ, মানুষগুলো দারুণ। বিশ্বাস করেন ভাই। এবং সেই বিশ্বাস করেন ভাইয়ের ক্ষেত্রে আপনাদেরকে কেন বারংবার বিশ্বাস করেন ভাই বলছি সেটি জানাবো। তবে তার আগে কারা আমাদের সাথে যুক্ত হলো সেটি আপনাদেরকে জানাচ্ছি। আমাদের সাথে যুক্ত রয়েছে মৌরি মাহাদি, অভিনেত্রী। স্বাগত আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জি, ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত রয়েছেন রফিউল কাদের রুবেল, অভিনেতা এবং দারুণ অভিনেতা। স্বাগত আপনাকে। আমাদের সাথে যুক্ত রয়েছে উজ্জ্বল কবির হিমু, অভিনেতা। স্বাগত আপনাকে আমাদের এই আয়োজনে। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। উজ্জ্বল কবির হিমু, আমি আপনাকে দিয়ে প্রশ্নটা শুরু করতে চাই। সেটি হচ্ছে আমাদের এই আয়োজনের একদম প্রথম যে প্রশ্নটি থাকে, আর ইউ ফেমাস? না স্যার, আমি ফেমাস নই। কেন ফেমাস না বলেন? মানে স্যার, ফেমাস তো বিভিন্নভাবে মানুষকে উপস্থাপন করা হয়। যেমন আমি রাস্তায় বেরোলে স্যার, মানুষ আমাকে বলে না যে ভাই অটোগ্রাফ দেন, বা মানুষ আমাকে ঘিরে ধরে না। আচ্ছা, আমরা পরিচালিত অর্থে যেভাবে ফেমাসকে দেখি আমরা, যারা সুপারস্টার, আমি ওই অর্থে সুপারস্টার না স্যার। আচ্ছা, ঠিক আছে। আমি একজন অভিনেতা স্যার। অভিনেতা। আচ্ছা, আপনি আমাদেরকে স্যার স্যার কেন বলছেন এটাও আমি একটু অবাক হচ্ছি, প্রথম একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা এই আয়োজনের শুরুতে একটা দারুণ ক্লারিফিকেশন দেই, বলেছি আমরা বিশ্বাস করি এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ অসাধারণ শুধুমাত্র তার কাজের জন্য। তো আমাদের কাছে হচ্ছে ওই যে ফেমাসের যে সংজ্ঞাটা, যে রাস্তায় বের হলে ঘিরে ধরবে লোকজন, ওইটা আমরা আসলে একটু কম জানাতে চাই মানুষকে। বরং আমরা বলতে চাই আপনার কাজের মাধ্যমে যদি কারোর উপরে প্রভাব পড়ে, এবং আপনার কাজের মাধ্যমে যদি বাংলাদেশের প্রভাব পড়ে, তাহলে সেটা ফেমাসের অংশ হিসেবে হয়। আমি যদি ভুল না করি, আপনার আগের সিনেমাটাতেও অনেক বেশি প্রভাব ছিল। আপনার কাজ নিয়ে সবাই কথা বলেছে। ফলে যখন কাজ নিয়ে কথা বলে, যখন প্রভাব নিয়ে কথা বলে, তখন সেটি একটি দারুণ বলয় তৈরি করে, এবং এই বলয়টাকে আমরা বলি ফেমাস। সো ইউ আর ফেমাস। শুনতে চাই রফিউল কাদের রুবেল আপনার কাছ থেকে, আর ইউ ফেমাস? মাঝে মাঝে মনে হয়, হঠাৎ যখন লোকজন জিজ্ঞেস করে ভাই আপনি ওই মানুষটা না, ওই যে কি যেন একটা ভাষায় গালিগালাজ করেন, ওই মানুষটা না, ওইভাবে বলে। হ্যাঁ, আর মাঝে মাঝে মনে হয় যে না, আমি খুবই আপামর একজন। তো এই জায়গা থেকে বলতে পারি ফেমাস এবং ফেমাস না দুটোর মাঝামাঝি অবস্থান করছি। তার আগে আপনি বলেন, আপনি ওইরকম করে কি গালিগালাজ করেন? না না, ওটা তো ডিরেক্টর চাওয়া ছিল, আমি কেন করব? আপনাকে একটু জানিয়ে রাখি, একটু উনি যে বারবার সার্চ করছেন, এটা আসলে আমাদের সিনেমার বিশ্বাস করেন ভাই, ভাইয়ের যে ক্যারেক্টারটা, উনি ক্যারেক্টার থেকে বেরোতে পারেনি এখন। আমি বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে। মানে এটাও একটা প্র্যাকটিস, এটাও একটা জানা। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। না আসলে এটা আমি বলেছি আগে। ওকে ওকে। মৌরি মাহাদি, আপনার কাছ থেকে জানতে চাই, আর ইউ ফেমাস? দেখেন, আমি বিশ্বাস করি যে আমরা কাজের মধ্য দিয়ে মানুষের মনে যখন স্থান করতে পারি, তখনই ফেমাস হই। তো আমার মনে হয় না আমি এখন পর্যন্ত এমন কোনো কাজ মানুষকে কিংবা দর্শককে উপহার দিতে পেরেছি যেটার কারণে আমাকে, ওই যে ভাই একটু আগে বললো যে আমাকে তো অটোগ্রাফ দিয়ে কেউ ঘিরে ধরে না। তো আসলে এটা যদি বলা যে হ্যাঁ আমি চাই ফেমাস হতে, কিন্তু এখন পর্যন্ত মনে হয় না আমি ফেমাস। আচ্ছা,
আমরা সবাই ফেমাস হতে চাই, ফেমাস হওয়াটা একটা ইতিবাচক অর্থে আমরা আসলে দেখতে চাই। আমরা বিশ্বাস করতে চাই ফেমাস মানে হচ্ছে কাজ, এবং এই কাজটা যতদিন থাকবে, কাজটা যতদিন চলমান থাকবে, ততদিন হচ্ছে আপনাকে যেমন সেটাকে শানিত করবে। দিন শেষে আমরা সবসময় বলি আপনার কাজটার সমীকরণটা যুক্ত হয় কিন্তু বাংলাদেশের সাথে। আপনি যাই করেন, আরে বাংলাদেশের ওই মানুষটা এটা করছে, বাংলাদেশের এই কাজটা খারাপ হয়েছে, বাংলাদেশের এই মানুষটার ভালো কাজটা ভালো। ফলে সবসময় আমরা বলতে চাই এই কাজের অংশ এবং কাজের সমীকরণ যুক্ত হয় বাংলাদেশে। ফলে আপনারা তো বাংলাদেশের জন্যই কাজ করেন। জি, বাংলাদেশের মানুষরা আপনাদের কাজ দেখে হাসে, কান্নাকাটি করে, তাদের ভালো লাগে, খারাপ লাগে, নরম লাগে। ফলে এই বিষয়গুলো তো দারুণ। আমাদের কাছে মনে হয় এরকমই যে সংজ্ঞা, ফেমাসের সংজ্ঞা। আমরা আসলে দর্শকদেরকে একটা বলছিলাম যেটা, যে বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন ভাই। কেন আসলে বিশ্বাসটা করতে হবে এবং কেন স্যার 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 বলতে হবে, আমরা সেটা একটু শুনতে চাই। মরুমাদি, কি বিশ্বাস করবো বলেন তো? এই যে আমাদেরকে, আচ্ছা, আপনাদেরকে কেন বিশ্বাস করব? বিশ্বাস না করার কি কোনো কারণ দেখছেন? কিন্তু সেটা তো 5 আগস্টের পরবর্তী সময়ে নানান কারণে কেউ কাউকে বিশ্বাস করে না। আচ্ছা, আমি একটা কথা বলি। বিশ্বাস করেন ভাই হলো একটা যাবিত জীবনের গল্প, আচ্ছা, যেটা আপনার গল্প, আমার গল্প। ইতিমধ্যে হয়তো বা সিনেমা নিয়ে সমালোচনা আলোচনা শুরু হয়ে গিয়েছে, সেটার দিকে আমি নাই বা যাই। কিন্তু আমি একটা কথা বলতে চাইবো যে ধরেন এক ধনী শ্রেণীর মানুষকে যখন, আই এম সরি মানে এভাবেই বলতে হচ্ছে, একটা গরিব শ্রেণীর মানুষ যখন থাকে না, যে আমার লালসা হয়ে যায় ধনী শ্রেণীতে উঠার একটা প্রবণতা, তখন আমি একটা মানুষকে ঠকাতে চেষ্টা করি, কিভাবে আমিও ওই জায়গাটাতে মানে চড়াই উতরে যাওয়ার যে এই প্রবণতা, এটা একটা যাবতীয় জীবনের গল্প। তো এই যাবিত জীবনের গল্পটাকে আসলে বিশ্বাস করতে হবে। একটা যাপিত জীবনের গল্পকে বিশ্বাস করতে হবে, এবং সেই যাপিত জীবনের গল্পকে নিয়ে আপনারা একটা সিনেমা বানিয়েছেন, যেই সিনেমার নাম হচ্ছে বিশ্বাস করেন ভাই। এবং সেই সিনেমা ঘিরে আসলে যে যাপিত জীবনের গল্প, ধনী শ্রেণী, শোষিত শ্রেণী, এবং বিশেষ করে কালো টাকা এবং সাদা টাকা, যেটাকে আমরা বলি লাল টাকা, কালো টাকা, যেই টাকাই হোক, সেটাকে সেই টাকা ঘিরেও যে গল্প হতে পারে, সেটা নানা ধরনের গল্পগুলো থাকছে আপনাদের সেই যাপিত জীবনে। কিন্তু তার আগে আপনি আমাকে বলেন রুবেল ভাই, আপনার কাজের মধ্যে, সবকিছুর মধ্যে টাকা ঢুকে যায় কিভাবে? এটা মাঝে মাঝে আমি অবাক হয়ে ভাবি, আমার কি চেহারার মধ্যে খুব খারাপ কিছু আছে, অথবা খুব ধনী শ্রেণীর কোনো কিছু আমি রিপ্রেজেন্ট করি কিনা আমার চেহারার মধ্যে, আমি জানি না আসলে। আমার ক্যারেক্টারগুলো এভাবেই আসে, এবং অনেকগুলো আসছে এরকম। তবে ইদানিং চেঞ্জ হচ্ছে কিছুটা, বিভিন্ন ক্যারেক্টারে যাচ্ছি। আর টাকার গল্প বলতে আমি সবসময় না অসহায় টাকার গল্পের ভিতরে থাকি, ওই চরিত্রের ভিতরেই থাকি। হ্যাঁ, মানে অসহায়ের চরিত্র এরকম যে আপনার অনেকগুলো টাকা আছে, সেই মানুষটা অসহায়, তাই না? টাকা চলে গেলে যে অসহায়টা হয়, মানে তার মানে টাকা তো থাকতে হবে। আপনার যে বিখ্যাত কাজটা আর কি, আমি সবসময় বলি অ্যালেন স্বপনের সাথে ওই যে অংশটুকু, সেটাও এই যে টাকা ঘিরে। এবং ওই ডায়লগটা একটু শোনাবেন আমাদের? ওইটা চিটাগনের ল্যাঙ্গুয়েজে আমার তো জাতীয় ডায়লগ হয়ে গেছে, যে কোনোখানে গেলে বলতে হয়। এটা হচ্ছে যে টাকা হারিয়ে ফেলার পরে খুঁজতে গিয়ে যখন পাইনি, তখন আটিয়া হড়ে আটিয়া হড়ে আটিয়া 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 হড়ে সফন্যের মধ্যে একটা জিনিস বাদ দিছি আমি। আচ্ছা, বুঝতে পারছি না, এই জন্য তো আমি একদম শুরুতে বলেছিলাম যে আপনি কি এভাবেই গালিগালাজ করেন কিনা। না, চরিত্রের প্রয়োজনে আসলে আমার এজটাই এমন যে বিভিন্ন যে চরিত্রগুলাই করি এখানে ভালো মন্দের মিশেল থাকে। তো মন্দ হলে আসলে যতটুকু মন্দ না দেখালেই না, ততটুকু তো আমাকে করতে হয়। ওই সূত্র ওই ক্যারেক্টারটা গালি দেয়। চিটং এই ধরনের চরিত্র আমি পেয়েছি, যেটাকে আমি আমার চরিত্রের মধ্যে নিয়েছি। ওই ধরনের কিছু চরিত্র আমি দেখেছি, ওরা গালি দেয় আসলে। অন্য যেসব চরিত্রের মধ্যে আসলে এই ধরনের গালিগালাজ থাকে না, সেখানে তো আমি দেবো না। আমি সচরাচর গালি দেই না, এটা আমার নিকটজনরা জানেন। আচ্ছা, আমরা একটু আপনার কাছে ফিরতে চাই হিমু ভাই। সেটি হচ্ছে যে কুরাপক্ষীর শূন্যে ওরা, সেই সিনেমায় আপনার কাজ বেশ প্রশংসিত হয়েছিল, যদিও আপনি আপনাকে ফেমাস দাবি করেন না, খুবই বিনয়ের সাথে আপনি সেটা করেন না হয়তো, কিন্তু মানুষজন আপনার কাজের না খুব প্রশংসা করেছে। এই সিনেমাটাতেও হয়তো সেরকমই একটা, আমি এখনো কিছু, আপনার মাত্র ফার্স্ট লুক একটা পোস্টার করেছেন, সেটার কাজ নিয়েও হয়তো অনেকে কথা বলছেন, কিংবা এই কাজটা নিয়ে আমি যে দু একজনের সাথে কথা বললাম, আপনার খুব প্রশংসা করছিল। আপনাকে যদি বলা হয় নিজেকে প্রশংসা করার জন্য এই কাজের ক্ষেত্রে কতটুকু মার্কস দেবেন? মানে বিশ্বাস করেন ভাই না কুরাপক্ষী শূন্য, বিশ্বাস করেন ভাইতে, বিশ্বাস করেন ভাই সিনেমাটা আমার জন্য একটা দারুণ ব্যাপার। এবং আমি একটা মানে আমাদের দেশে এই ধরনের সিনেমা খুব কম হয়। জি, ঠিক আছে, আমরা যে সিনেমাটা করেছি
টিম ওয়ার্ক সিনেমা। জি, মানে মানে মনে করেন 30 জনের একটা টিম, আমরা হচ্ছে সবাই মিলে মনে করেন যে বহুদিন রাত 4টা থেকে শুরু করে আবার 4টা পর্যন্ত, 3টা পর্যন্ত, 2টা পর্যন্ত, আবার সেটে ঘুমিয়ে আবার মনে করেন যে আবার শুরু করেছেন। ঠিক আছে, একটা অদ্ভুত সুন্দর একটা ক্যারেক্টার করেছি আমি। আমার বিপরীতে আছেন ভিলেন হচ্ছে ভাইয়া, ঠিক আছে, মানে দুজনের একটা দারুণ খেলা আছে ভাই। সেই খেলাটা আমি বিশ্বাস করি আপনি উপভোগ করবেন। ওই যে পোস্টারটা বের হয়েছে আপনাদের দুজনের সিনেমা চেহারাই তো দেখা যাচ্ছে একজন আরেকজনকে কিভাবে যেন ধরে রেখেছে। জি, সো এই কাজটা নিয়ে তো নানান ধরনের কথাই হচ্ছে এবং আপনারা ফার্স্ট লুক পোস্টারটা কয়েকদিন আগেই করেছেন এবং অক্টোবরে আপনাদের সিনেমাটা আসছে আমাদের জন্য, আমাদের মতো সাধারণ দর্শকদের জন্য যারা আপনাদের সিনেমা টাকা পয়সা খরচ করে দেখি। ফলে মৌরি, আপনার কাছ থেকে একই প্রশ্ন তিনজনের কাছ থেকেই জানতে চাইবো। আপনাকে দিয়ে শুরুটা করতে চাই, আমি আমার টাকা খরচ করে আপনার সিনেমা কেন দেখব? এখন হ্যাঁ, এভাবে যদি আপনি বলতে চান যে কেন দেখবেন, ফার্স্ট অফ অল একটু আগে আপনি বলছিলেন যে আমরা তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, তো বাংলাদেশের সাধারণ মানুষের জন্য একটা সিনেমা বানাইছি, তো সেই ক্ষেত্রে দিয়ে অবশ্যই লাইবিলিটি সবার দেখা। আর এই জায়গা থেকে যদি বলেন যে সাধারণত হয় কি আমরা রোমান্টিক ঘরানার বা বিভিন্ন টাইপের এরকম টাইপের সিনেমা দেখি। তো একটু আগে যেহেতু বলছেন অলরেডি জানেন সিনেমার গল্প নিয়ে, তো ওয়ার্ল্ডে এরকম ধরেন 20টার উপর সিনেমা আছে যেগুলো হলো ব্ল্যাক মানি হোয়াইট মানির সিনেমা। তো বাংলাদেশে যদি আপনি দেখেন এটা খুব সংখ্যক পাবেন। আমি মানে আমাদের সিনেমা নিয়ে খুব বড় করে বলতে পারি, মানে এই জন্য কারণ প্রথম থেকে শেষ অবধি তো একটা জার্নি ছিল আমাদের ডিরেক্টর অনিক ভাই, রাইসুল ইসলাম অনিক। মানে সত্যি কথা বলতে শুনতে খারাপ লাগলো, কোনো পাগল মানুষ না হলে এই সিনেমা কখনো বানাতো না। ফার্স্ট অফ অল ফার্স্ট টেক 100টা টেকে সিনেমা শেষ। আমরা দিনের পর দিন রিক্সা গ্যারেজে কাটিয়েছি, অলিতে গলিতে কাটিয়েছি, বস্তিতে কাটিয়েছি, আমাদের ঘর বাড়ি বলে কিছু ছিল না। সো কল টাইম দুটোই শেষ হতো। মানে আমি এটা বলার এই অর্থ যে আপনারা রিলেট করতে পারবেন যে একটু আগে আমি বলে আসলাম যে হ্যাঁ কতটা প্যাশনেট ছিল। মানে ওই একটা ডিরেক্টর একটা স্বপ্ন যখন হয় একটা সিনেমা, এটার জন্য কত কি যে করতে পারে এটা না দেখলে, ওই যে ভাইয়া বললো যে 30 জনের টিম, আমাদের কি কষ্ট করতে হয়েছে। এই টিমের মধ্যে একমাত্র আমি মেয়ে ছিলাম, পরে আমাদের মেয়ে আর্টিস্ট আরেকজন আছে সংযুক্ত হয়েছে। তো দিনের পর দিন আমরা ওই এত কষ্ট করে গিয়েছি, আর অসাধারণ একটা গল্প দেখি দর্শক, মানে বললাম না যে বিশ্বাস করতে হবে বা যেটাকে না ভালো লেগে উপায় নেই, গল্পটা আসলেই এরকম। আর বাংলাদেশে তো আসলে এই টাইপের গল্প আমি দাবি করি যে অ্যাট দ্য ফার্স্ট টাইম দর্শক দেখতে পাবে। মানে গল্প নিয়ে 100% আমি বলতে পারি আমার ডিরেক্টরের মেকিং নিয়ে, কারণ এটা বাংলাদেশে ফার্স্ট টাইম 100টা টেকে 1 টেকে সিনেমা শেষ হচ্ছে, তো ইটস দ্য ফার্স্ট টাইম। তো যেহেতু যে ভ্যারিয়েশন আমরা হলিউড বলিউডে দেখি যে 1 টেকে সিনেমা, তো বাংলাদেশে এটা চলটা খুবই কম। অ্যাট দ্য ফার্স্ট টাইম যেহেতু ফার্স্ট টেকে একটা ডিরেক্টর চেষ্টা করেছে, এবং আমি বলবো যেহেতু মেকিং শেষ, রিলিজ তো সামনে হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি সহায় থাকে, অলরেডি সফল যেহেতু শেষ করতে পেরেছে, সেই জায়গা থেকে বলবো যে আমাদের দেশের ছেলে, বাংলাদেশের ছেলে রাইসুল ইসলাম অনিক 1 থেকে শেষ করেছে, তো দেশের মানুষ হয়ে কেন দেখবো না? ওয়াই হলিউড বলিউড? অবশ্যই একটা ভিন্নতা আছে, 1 থেকে একটা সিনেমা, তারপরে হচ্ছে একটা গল্পটা ভিন্ন, এবং আপনাদের এই গল্পটার পেছনে একটা প্যাশনেট জার্নি আছে, সো এটা তো থাকছি। আর রুবেল ভাই, একই প্রশ্ন আপনার কাছে যে কেন আসলে অসাধারণ দর্শকরা আপনাদের মতো সাধারণ অভিনেতাদের কাছ থেকে, আমরা সবসময় বলি সব অভিনেতারা অসাধারণ আর দর্শকরা সবসময় সাধারণ, আমরা আমাদের এই জায়গা থেকে বলি আমাদের দর্শকরা অসাধারণ, যারা এত কষ্ট করে বড় বড় অভিনেতাদের তৈরি করেন তারা আসলে মূলত অসাধারণ। ফলে সেই অসাধারণ দর্শকরা কেন আপনাদের কাজ দেখবে? প্রথমত গল্পটা আমাদের গল্প, আমরা যাপিত জীবনের গল্প। হ্যাঁ, যাপিত জীবনের গল্প, এবং আমরা যে দেশে বাস করছি বাংলাদেশ, এটা বাংলাদেশের গল্প, এবং এই গল্পের যতগুলো দিক আছে দর্শক প্রতিটা দিকেই নিজেকে টের পাবে যে হ্যাঁ ওই জায়গাটায় একসময় আমিও ছিলাম। আরে আমি এরকম ঘটনা ঘটেছে আমার লাইফে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইরকম একটা ব্যাপার ছিল। আর গল্পটার মধ্যে আপনার নিকট অতীতের কিছু রাজনৈতিক বাস্তবতা, সেই সূত্রে কিছু অসাধু রাজনীতি এবং লোভী মানুষের গল্প, যেটা আসলে আপনি যদি খুব ছোট করে দেখেন সমাজের ভেতরেও কিন্তু এই চর্চাগুলো হয়। তো এটা ছোট বা বড় যে আঙ্গিকেই হোক দর্শক রিলেট করতে পারবে। মেকিংয়ের জায়গাটা অসাধারণ, অনেক ভাই যেভাবে ভেবেছে 100টা শটের ভিতরে আমরা করি, এখানে তো মনে করেন যে এই ক্লোজ নো, এই নো, সেই নো, এত কিছু নাই।
এক টেকে দিতে হবে, আমাদের রিসেল করতে হচ্ছে বারবার, আমাদের পরিশ্রমটাও দর্শক টের পাবে। এটা তো হচ্ছে যে এমন অনেক সময় হয়তো রাইসুল ইসলাম অনিক ভাই অসাধারণ ডিরেক্টর, উনি বললো রুবেল ভাই আপনি তো একটু রেস্ট নেন, রাতে তখন 2টা বাজে, কোথায় রেস্ট নেন, ওনাকে বাসায় নিয়ে যাও। ওনার বাসা ওনার বাসায় গেলাম, রাতে তখন 2টা বাজে, ফ্রেশ ট্রেশ হয়ে একটু শুইতে গেলাম, 4টা বাজে ভাই আপনার কল। এই হচ্ছে আমাদের রেস্টের অবস্থা। তা আমরা যে শ্রমসাধ্য কাজটা করছি এটার মধ্যে আমাদের একাত্মতা অনেক বেশি ছিল বলেই আমরা কাজটা করতে পারছি। আমাদের মনে হয় দর্শক নিজেকে আমাদের ভেতর দিয়ে আমাদের কষ্টটাকে বুঝতে পারবেন এবং গল্পটা রিলেট করতে পারবেন, এবং ভিন্ন আঙ্গিকের একটা নির্মাণকে ওনারা দেখে আনন্দিত হবেন যে আমরাও পারি এইভাবে চেষ্টা করতে, সেজন্য দর্শক দেখতে আসবে। একটা ছোট্ট সাপ্লিমেন্টারি প্রশ্ন এখানে একটু করতে হয়, যে এই ওয়ান টেকের শটগুলো নিতে হলে হয় কি পুরো টিমটাকে একসাথে অ্যালার্ট থাকতে হয়, কেউ একজন ডাউন হলে পুরো শটটা আবার নিতে হয়, ফলে সেই বাস্তবতায় আপনাদেরকে নিশ্চয়ই পড়তে হয়েছে। হ্যাঁ, এমনও হয়েছে যে একটা শট আছে আমার মনে আছে 2.5 মিনিটের শটটা, জি, তো 2.5 মিনিটের শটের শেষ অংশে এসে আমরা এর আগে 4-5টা এনজি দিয়ে ফেলেছি, আসলে কোনো না কোনো কারণে হয়তো লাইট বাউন্স করছে বা একজন ক্যারেক্টার ইন করতে 1 সেকেন্ড দেরি করছে, রাইট। এই কথা ফাইনাল একটা শটের লাস্ট মুহূর্তে এসে আমি হয়তো বা মনে করেন যে পরের সিনে গ্লাসটা এখানে থাকবে, আমি গ্লাসটা এখানে রাখার কথা, আমি রাখছি এইখানে, ডান পাশে, রাইট, কন্টিনিউটি ব্রেক হয়ে গেছে, পুরো শটটা আবার দাও, বলে ভাইয়া খুব ভালো ছিল, সব ঠিক ছিল, শুধু গ্লাসটা ঠিক জায়গায় বসানো, সেই এক্সপ্রেশন, সেই মোমেন্টাম আবার ক্রিয়েট করো, মানে ছোট্ট একটা জিনিস, মানে ওয়ান টেক শটে যেটা হয় কি, মানে আপনি যে কদমটা যেখানে দিচ্ছেন, ড্রেসটা যেখানে পরছেন, জি, মানে এটার সাথে আমি এই ড্রেসটা পরছি তো আরেকজন ইন করছে, শার্ট পরছেন কেন, হ্যাঁ কোয়েশ্চেন তো হতে হবে সামনাসামনি, 1 সেকেন্ড দেরি করা যাবে না। এটা ব্যালেন্স করার জন্য আসলে আমাদেরকে ওখানে বসে অনেক রিহার্সাল করতে হচ্ছে। একটা রিহার্সাল তো আমরা আগে করেছি, আবার শটের আগে দিয়ে আমরা লাইট টাইট ক্যামেরা ট্যামেরা সব কিছু নিয়ে আবার রিহার্সাল করে দেখা গেছে অনেকগুলো শটের পরে যায় আমরা ডিরেক্টরকে সন্তুষ্ট করতে পারছি না, এটা একটা ওকে শট, রাইট। হিমু ভাই, একই প্রশ্ন আপনার কাছে, যে এই দুজন যেভাবে বললেন নানান ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে এবং এটা বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে একটা নতুন মেরুকরণ তো অফকোর্স যুক্ত করতে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার কোনো ধরনের নতুন ইনপুট আছে কিনা, কেন আসলে দর্শকরা এই সিনেমাটাকে গ্রহণ করবেন? এই সিনেমাটা হচ্ছে, বিশ্বাস করেন ভাই, সিনেমাটার গল্পটা হচ্ছে হিরো, আমরা কেউ হিরো না, হ্যাঁ ঠিক আছে, যে সিনেমাটা দেখবে সে রিলেট করবে যে এটা আমি। আর সিনেমাটা আমরা যখন শুটিং করেছি, দিনের পর দিন রাতের পর রাত সবাই একসাথে করেছি, এই টিমটা এত অসাধারণ একটা টিম যে সবাই ভাবছে সিনেমাটা আমার। একটা টিমের সবচেয়ে বড় সার্থকতা তখনই যখন সে ভাববে, একজন প্রোডাকশন ভাই যখন ভাববে যে সিনেমাটা আমার, তখন আমি বিশ্বাস করি যে সিনেমাটা সিনেমায় উঠবে এবং এই গল্প বলাটার ঢংটা অন্যরকম। আমার বিশ্বাস যে মানুষটা দেখবে সিনেমাটা, সে যখন ভাববে যে এটা আমি ছিলাম, এটা আমার এই সময় আমার কাটছে, এরকম সময় আমি জীবনযাপন পার করেছি, সে রিলেট করতে পারবে। যখন রিলেট করতে পারবে, আমি বিশ্বাস করি যে আমার অভিনেতা বা ডিরেক্টর সবাই মানে তখন সার্থক। জি, আপনি সিনেমাটা দেখবেন এই কারণে যে আপনার এই যে আপনি যখন একটা সিনেমা দেখতে যাবেন, তখন কিন্তু একটা দিন আপনার টাকা, জার্নি, এই শহরে একটা সিনেমা দেখতে গেলেও কিন্তু আমরা আগে থেকে প্ল্যান করা লাগে, একদমই, হ্যাঁ। তো সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি যে আপনার ওই টাকাটা, ওই সময়টা ঠিকঠাক জায়গায় মানে যাবে, হ্যাঁ যাবে, মানে আপনি তৃপ্তি পাবেন, হ্যাঁ, তৃপ্তি ঢেকুরটা তোলা যাবে, হ্যাঁ রাইট, যে আমি আরামবোধ নিয়ে সিনেমাটার দিকে ফিরছি। আচ্ছা, এই বিষয়টা আপনাদের এই সিনেমায় কোনো ধরনের, আমরা যেটা বলি আর কি, আমরা অসাধারণ দর্শকরা যেটা নিয়ে সবসময় বলি, আরে এই তো সিনেমার নায়ক, এই তো নায়িকা, আমরা শুনেছি যে আপনাদের সিনেমায় এই যে নায়ক নায়িকা টাইপের যে একটা হাইপ হয় যে কোনো সিনেমায়, এই ব্যাপারটা নাই, রাইট? হ্যাঁ, তাহলে সেটা কি আসলে এটা নতুন চ্যালেঞ্জ না? না, আমি বলি এই চ্যালেঞ্জটা কেন হবে না এবং এই চ্যালেঞ্জটা নিয়ে কি ধরনের ব্যাখ্যা আপনাদের আছে সেটা আমরা শুনবো। তবে তার আগে আমাকে অন্য একটা চ্যালেঞ্জ নিতে হবে, আমি একটা নিয়ে এসে ছোট্ট একটা চ্যালেঞ্জ নিতে হবে। দর্শক, আরই ফেমাসের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক, স্বাগত আরও একবার। আপনারা দেখছেন আরই ফেমাসের আয়োজন। এক ঝাঁক টাকাওয়ালা মানুষ রয়েছেন আমাদের সাথে। কেন টাকাওয়ালা মানুষ আমরা শুনবো তাদের কাছ থেকে। তার আগে চ্যালেঞ্জের গল্পটা একটু বলুন। এই সিনেমায় নায়ক নাই, নায়িকা নাই এবং সবাই আপনারা দারুণ অভিনেতা, এবং এই সিনেমার মানে নায়ক নায়িকার যে একটা টার্ম থাকে যে নায়ক নায়িকা আছে, ওইটা চলবে? হ্যাঁ চলবে,
কিরকম বলেন তো? সিনেমার গল্প ভালো হলে, রাইট, সিনেমার গল্প জমজমাট হলে, গল্প যখন সবার সঙ্গে কানেক্ট করবে তখন সিনেমা চলবে ভাইয়া। পৃথিবীতে বহু সিনেমা আছে ভাইয়া যে কেউ কাউকে চেনে না, মানে কোনো নায়ক নায়িকা অভিনেত্রী কেউ কাউকে চেনে না, কিন্তু সেই সিনেমা চলছে। এরকম অনেক উদাহরণ আছে ভাইয়া। আর আমাদের সিনেমাতে যদি কোনো পরিচালিত অর্থে কোনো জনপ্রিয় নায়ক নায়িকা থাকতো তাহলে এই সিনেমাটা শুটিং করাটা খুব মুশকিল হয়ে যেত ভাইয়া, কঠিন হয়ে যেত। হ্যাঁ, রাস্তাঘাটে আমরা যেভাবে শুটিং করেছি সবাই, ওই অত বড় জনপ্রিয় নায়ক নায়িকারা যদি সিনেমাটা করতো তাহলে হয়তো অনেক টাইম লাগতো, এবং হচ্ছে এই টিম দিয়ে, এরকম একটা টিম ওয়ার্ক দিয়ে, মানে এরকম একটা বাজেটের মধ্যে দিয়ে আমরা সিনেমাটা তৈরি করতে পারতাম না ভাইয়া। আচ্ছা, আমার একটা এই প্রশ্নটা উন্মুক্ত, যেভাবে উত্তরটা আমাকে দিবেন সেটা হচ্ছে যে আপনারা তো মাসুদকে চিনেন, তাই না? যে মাসুদ তো ভালো হইল না, আপনি চিনেন ভাই? মাসুদকে আমি চিনি ভাইয়া। আচ্ছা, চিনেন। মাসুদকে, মাসুদ আমার ছোট ভাইয়ের নাম। হ্যাঁ, মাসুদকে আপনার চেনার দরকার নেই, দর্শকরা চিনলেই হবে, মূল কথা হচ্ছে এটা। এবং দর্শকরা তো মাসুদ নাম শুনলেই মাসুদ তো ভালো হইল না, কিন্তু মাসুদের আবার একটা স্ট্রাগলের গল্প আছে এই সিনেমাতে। সেই স্ট্রাগলের গল্পটা সে হচ্ছে, আমরা দেখি যে সে একজন কমন রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করে, এবং সেইটা দিয়ে যে তার সংসারটা দিন শেষে চলে না, এবং সেই সংসারটা না চলার ক্ষেত্রে তার যে যাপিত জীবনের গল্প আমরা বলি, সেটা আসলে ডিসঅর্ডার হয়। সেটা ডিসঅর্ডার হইলে তখন সে আসলে নানান ধরনের অন্য অপশন খুঁজে। সেই অন্য অপশনে হচ্ছে আবার গিয়ে আমরা দেখি যে যখন যে সম্প্রতি যেই সিরিজটা ছিল, একটা বলা হয় না যে সিরিজটার নামটা কেন আমি ভুলে গেলাম, আচ্ছা যাই হোক, এটা দেশের বাইরের সিরিজ, আমি বলছি একটু পরে। এই যাপিত জীবনের গল্পে মাসুদের যখন এন্ট্রিটা ঢুকে, এবং তারা সবাই আসলে বড়লোক হতে চায়, এবং সাথে যুক্ত হয় আরও 5 জন 6 জন 7 জন সম্ভবত যুক্ত হয়। এই যুক্ত হওয়ার ক্ষেত্রটা আপনারা 5 আগস্টের পরবর্তী সময়ে অনেক টাকার ফুলঝুরি দেখেছিল মানুষজন, কিংবা 1/11-এর পরে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা যেখানে থাকে আর কি, যেখানে অনেক কালো টাকার ফুলঝুরি দেখা গিয়েছিল। সেটার কে বেস করে কি করা, মানে কোনো ধরনের সত্যিকার অর্থের চরিত্র কি পাওয়া গেছে কিনা? রুল ভাই, আগে আপনাকে দিয়ে শুরু করবো। চিটাগাংয়ের বাড়ি আপনার, চিটাগাংয়ের মানুষের অনেক টাকা। হ্যাঁ, ব্যবসায়ী মোটামুটি বেশিরভাগ লোকই ব্যবসায়ী, চাকরি করতে পারে। আপনার এলাকায় কি এরকম ঘটনা ঘটেছে? না, আমার একদম আশেপাশে খুব একটা ঘটে নাই, একটু দূরে দূরে ঘটছে বাংলাদেশের সব জেলাতেই ঘটছে। আমরা তো আসলে একটা অপরাজনীতি চর্চার ভেতরে অনেক দিন ধরে আছি, তো হঠাৎ করে তো সেটা সেই মূল্যবোধের জায়গাটা দাঁড়াবে না। সেই জায়গা থেকে সবাই দেখছে, আমি যেরকম দেখছি সবাই দেখছে এরকম কিছুটা টাকার ফুলঝুরি। আর এই গল্পটা বেসিক্যালি আসলে কোনো নির্দিষ্ট মানুষকে নিয়ে না, কোনো নির্দিষ্ট ঘটনাকে নিয়ে না, মিলে যায়। আমি বারবার বলছি, গল্পটা আমাদের যে কোনো লোক এর সাথে কানেক্ট করতে পারবে যে কোনো দিক থেকে। তো সেই জায়গা থেকে এই গল্পটা অনেক দিক ইঙ্গিত করবে, এবং গল্পটা শক্তি হচ্ছে এরকম, এটা আগালে দর্শকের নায়ক নায়িকা খুঁজবে না, সে ক্লাইম্যাক্সটা খুঁজবে, সে গল্পের ভেতর দিয়ে সে আটকে যাবে। যে কারণে আসলে এই প্রজেক্টটা আমার আসে, আমি গল্পটা শুনেই খুব আসলে তখন আমার অন্য একটু ব্যস্ততাও ছিল, আমি ঠাস করে এমন না এটা আমি করবো। আমার ধারণা আমাদের সাথে ডিরেক্টর যুক্ত হলে আমি আরও 2-3টা প্রশ্নের জন্য নিজেকে একটু ঋদ্ধ করতে পারতাম, কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্নটা করা, সেটি হচ্ছে আপনি স্কুইড গেমটা কি দেখেছেন নেটফ্লিক্সের? সো স্কুইড গেমের অনেকগুলো ক্যারেক্টার, তাদের যাপিত জীবনে এরকম নানান ধরনের ডিসঅর্ডার আসে, এবং তারা তাদের ওই লাইফটা ক্যারি করতে পারেন না, তখন তারা আসলে বড়লোক হতে চান। বড়লোক হতে গিয়ে চাইলে তারপরে তারা একটা খেলায় অংশগ্রহণ খেলার মধ্যে পড়ে যায়। আপনাদেরও কি এরকম কোনো খেলা আছে? এই জায়গাটা আমি বলি, কি অন্য কোনো খেলা? স্কুইড গেমের মধ্যে যে ফেরোসাসনেসটা দেখানো হয়, আমাদের গল্পটা কিন্তু ফেরোসাস না, একটা থ্রিলার টাইপের, টেনশন অল টাইম বিল্ড আপ হচ্ছে গল্পটা। গল্পটা আমাদের এখানকার আসলে এই উপমহাদেশীয় কালচারের যে বিটটা, যে রিদমটা, আমরা অতটা ফাস্ট না আসলে, আমরা খুব একটা মিডল রিদমে আমরা চলি। আমাদের গল্পটা ঠিক এইভাবেই যাবে। থ্রিলার আছে, কমেডিও আছে সম্ভবত, একটু সার্কাজম আছে এটার ভিতরে। মানে গল্প বলতে গেলে আপনার নায়ক নায়িকা না দিলে কিছু তো আপনাকে দিতে হবে, দর্শক কেন দেখবে আমার নাটকটা বা সিনেমাটা। তো এই জায়গা থেকে যেটা হচ্ছে যে এরকম, ওই আমরা স্কুইড গেমের মতো ফেরোসাস কিছু করছি না, ওয়েস্টার্ন কিছু করছি না। আমাদের লোকেরা যা করে, যে ভঙ্গিমায় করে, যে চিন্তায় করে, যে আশায় করে, সেই জায়গাগুলো ধরে সেই রিদমে আমরা গল্পটাকে নিয়ে গেছি একটা পরিণতির দিকে, যেখান থেকে আসলে এই দর্শক অনেকে খুঁজে পাবে অনেক কিছুর মিল। আমরা গল্পটা ওই টাকার গল্প, মিসিংয়ের গল্প, মিসইউজের গল্প, বাটপাড়ির গল্প, বড়লোক হওয়ার গল্প,
একটু ভালোবাসা টানাপোড়েনের গল্প, এগুলো আছে সবকিছু মিলিয়ে। টানাপোড়েনও আছে, টানাপোড়েন আছে না, অভাব যেখানে টানাপোড়েন সেখানে, টাকা আছে যেখানে সুখ সেখানে টানাপোড়েন সেখানে, টাকা নাই যেখানে, সবকিছু মিলিয়ে গল্পটা একটা ব্যালেন্সড গল্প মনে হয়েছে আমাদের কাছে। এটা স্কুইড গেমের চেয়ে কোনো অংশে মজা কম দিবে না আপনাকে। মৌরি কি কিছু অ্যাড করবেন এই বিষয়টাতে? স্কুইড গেমটা নিশ্চয়ই আপনি দেখেছেন, কিংবা সেখানেও যে গল্পগুলো হয় যে সবাই বড়লোকটা হতে চায়। আপনাদের সিনেমাটাতে সবই আছে, থ্রিলার আছে, কমেডি আছে, বড়লোক হতে চাওয়ার গল্পটাও আছে। ভাইয়া যেটা বলছিল যে আমরা আসলে ওই যে থাকে না যে বাঙালি ঘরোয়ানার একটা হৃদমে যাওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, বড়লোক তো আলটিমেটলি হতেই চেয়েছি, এটা বড়লোক হওয়ার গল্প, যেটা আমি প্রথমে এসেই বললাম। তো কিন্তু হৃদমটা আমাদের বাঙালিয়ান একটা হৃদমে গিয়েছি, যেটা হলো আমাদের বাংলাদেশি দর্শক তো পছন্দ করবে, বাট আমি ওই যে ভাইয়ার সাথে আরেকটু বলবো যে এমন একটা হৃদম না পছন্দ করে যাবে না। সো সাবটাইটেল করলে আমার মনে হয় যে পুরো ওয়ার্ল্ড দেখতে খুব একটা অপছন্দ করবে না, পছন্দ করবে। হিমু ভাই, একটু ফিরতে চাই, যেহেতু বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির একদম শুরু দিকের কথাটা যদি বলি, সে সময় কিন্তু গল্পকে প্রায়োরিটি দেওয়া হতো এবং সেই সময় দারুণ দারুণ কিছু সিনেমা হতো। সেখানে এই যে প্রত্যেক অভিনেতা অভিনেত্রী এত দারুণ অভিনয় করতেন, মানে এখনও হয়তো আমাদের মন ছুঁয়ে যায় এবং এখনও মনে রাখার মতো অনেক অভিনয় আমরা দেখেছি। কিন্তু হয় কি, তার পরবর্তী একটা দীর্ঘ সময় গেছে, ওরকম কোনো সিনেমা আমাদের তো মনেই নেই, হয়তো হলেও মানুষ যেতে ভয় পেত। তারও পরবর্তীতে একটা সিনেমার তৈরি হলো যে কমার্শিয়াল সিনেমা, এবং সেইটা আসলে নানানভাবে কে কত ওই যে গ্রাফিক্যাল মুভমেন্ট, তারপর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এত বেশি ইনপুট দেয়, তখন দর্শক আসলে অনেকটা সময় খেই হারায় ফেলে, যে এত কিছু দেওয়ার পরে দর্শক টানা যায় না। আপনাদের এটাতে আসলে কি আছে, প্রযুক্তিগত ব্যবহার কি আছে যেটাতে মানুষ আসলে খেই হারাবে নাকি আকর্ষণ বোধ করবে? দেখেন, 90-র দিকে খেয়াল দেখবেন যে একটা সিনেমায় অনেক বড় আর্টিস্ট একটা সিনেমা অভিনয় করছে। আমি এই জন্য ওই প্রেক্ষাপটটা টেনে এনেছি। মনে করেন রাজ্জাক, শাবানা, জোশী, আলমগীর এক সিনেমার মধ্যে সবাই আছে কিন্তু, রাইট? ঠিক আছে। এরপরে দেখবেন যে আস্তে আস্তে গল্পের প্রেক্ষাপট চেঞ্জ হচ্ছে। তারপর কি হলো, নায়ক নায়ক থাকলে আমি অভিনয় করবো না, রাইট? হ্যাঁ, নায়কদের মধ্যে এরকম একটা খুব চলে আসলো, ঠিক আছে। ওটা আস্তে আস্তে ওই মানে এটা কিন্তু গল্পের কিন্তু হারিয়ে যায়। কিন্তু একটা গল্প বলতে গেলে আপনার বলিষ্ঠ অভিনেতা লাগবে, সবাই গুরুত্বপূর্ণ এখানে। আপনি মানে এটা কিন্তু মানে বোম্বেতে এরকম ছিল, কিন্তু এখন দেখবেন না, নায়ক নায়িকা ছাড়া মানে আর গল্পগুলো ক্যারেক্টারগুলো সব ছোট 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 আমাদের নাটকের মতো, ঠিক আছে। কিন্তু এই সময় এসে এটা আরো প্রকট আকার ধারণ করছে, ঠিক আছে। নায়ক থাকলে আমি করবো না, নায়ক থাকলে আমি করবো না, এবং আপনি যে দুটো জনপ্রিয় নায়ক এক জায়গায় করবেন, ধরেন দোস্ত দুশ্মন, ঠিক আছে, আপনি একটা সিনেমা বানাতে পারবেন না। শাকিব খান সাহেব থাকলে আরেকজন বলবে যে আমি এটা করবো না, এবং তিনি আবার চাইবেন যে আমার স্ক্রিন টাইমটা যেন অনেক বেশি থাকে, আবার এডিটিং সবাই হচ্ছে আবার কেটে দেওয়া হয়, অনেক খেলা থাকে এর মধ্যে, ঠিক আছে। কিন্তু আমরা ওইদিকে যাব না, আমাদের একটা গল্প আছে, আমাদের গল্পটা হিরো, আমরা গল্পটা এমনভাবে উপস্থাপন করছি যে আপনি দেখবেন, আপনি আরাম পাবেন, আপনি আরাম পেয়ে সিনেমাটার দিকে বেরিয়ে আসবেন। আমরা এইটুকু মানুষকে, সাধারণ মানুষকে যারা আমাদের সিনেমাটা দেখতে যাবে, আমরা এইটুকু আরামবোধ তাদেরকে দিতে চাই। মানে আমি যেটা একটু আরো স্পেসিফিক, প্রযুক্তিগত ব্যবহারটা কম কম্পারেটিভলি, যেখানে অভিনয়টা বেশি, আমরা মানুষ আসলে ওইটাই দেখতে চাই। দিন শেষে যে প্রযুক্তি দিলেন আপনি, কিন্তু সে পছন্দ করলো না। হ্যাঁ, প্রযুক্তিও ভালো, মাঝে মধ্যে ভালো লাগে, কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে ভাইয়া, সাধারণ মানুষের গল্পে আপনি কোনো প্রযুক্তি ইউজ করতে পারবেন না। হ্যাঁ, রাইট, ঠিক আছে। আমরা সাধারণ মানুষের নিয়ে গল্প বলছি ভাই, এবং ওই জীবনটা তো আমাদের, ওই জীবনটা আমাদের, ঠিক আছে। মানে সবচেয়ে বড় সমস্যা যেটা আমাদের, সবচেয়ে বড় সমস্যা দারিদ্রতা ভাইয়া, ঠিক আছে। ধরেন একজন রিকশাওয়ালা যদি স্বাভাবিকভাবে সুস্থ থাকে, তার যদি অভাব না থাকে, সে সহজে কিন্তু খারাপ কাজ করবে না, রাইট। কিন্তু আপনি যদি দারিদ্রতা থাকে, তাহলে কিন্তু আপনার অপশন বিভিন্নভাবে চারিদিকে টানবে, আপনার মাথা ব্রেন টানবে যে আমি এই পথে গেলে টাকা ইনকাম করতে পারবো, ওই পথে গেলে টাকা ইনকাম করতে পারবো। ওই টানটা আমরা দেখাতে চেয়েছি ভাইয়া, জি, যে আপনি সুস্থ থাকলে আপনার কোনো সমস্যা নেই, কিন্তু দারিদ্রতা থাকলে আপনি কঠিন সমস্যার মধ্যে দিয়ে জীবনযাপন করবেন। এরকম একটা গল্প আমরা বলতে চাইছি ভাই। বাহ, মুরি, আপনার এর আগেও একটা সিনেমায় কাজ করার অভিজ্ঞতা হয়েছে, এই সিনেমায় আপনি কাজ করলেন, দুইটার মধ্যে আসলে পার্থক্যের জায়গাটা কিংবা শেখার জায়গাটা কতখানি এগুলো, বা নিজেকে কতটুকু এইখানে উপস্থাপন করা গেল? আমার
আমার কাছে মনে হয় যে একেবারে থাকে না যে আকাশ পাতাল একটা ফারাকের মধ্যে দিয়ে আমি গেছি, কারণ আমার যখন ফার্স্ট সিনেমা করেছি এটা একেবারে ডিফারেন্ট ঘরানার, আর এটার জন্য আমাকে নিজেকে অনেক সময় ধরে প্রস্তুত করতে হয়েছে। এটা আমার ডিরেক্টর করেছে, আমার সহশিল্পীরা করেছে, ইভেন এমনও গিয়েছে যে আমার ডিরেক্টরের কাছে প্রচুর গালি খেতে হয়েছে যে ওয়ান টেকের যে বিষয়টা ছিল, তো একজন একটু একদম করতে হয় মিসকমিউনিকেশন। তো কিন্তু আমি বলবো আমার পরম পাওয়া, এত বড় একটা সিনেমায় এত ভালো একটা গল্পে আমাকে আমার ডিরেক্টর সুযোগ দিয়েছে। আর আরেকটা না বললেই না, ভাইয়া হয়তো বা সেটটাকে উঠে যাওয়ার পর গালি দিবে, থ্যাঙ্কস হিমু ভাইয়ের জন্য আমি ক্যারেক্টারটা পেয়েছিলাম। কজ এই সিনেমার জন্য যখন ক্যারেক্টার নেওয়া হচ্ছিল তখন অডিশনটার জন্য ভাইয়াই আমাকে অবগত করেছিল। তো এই জায়গা থেকে আসলে আমার ডিরেক্টর এবং হিমু ভাইকে মানে অসংখ্য ধন্যবাদ। আমার ডিরেক্টর আসলে এটা চ্যালেঞ্জ নিয়েছিল, কারণ আমার কিন্তু কাজ করার ডিউরেশন অনেক বেশি ভাইয়া। আমি 2022-তে আমার সিনেমা করেছি, তারপরে যেটা হয় যে সুযোগ পাইনি, হয়তো বা আমাকে সুযোগ দেয়নি, আমি চেয়েছিলাম কিংবা ওইভাবে ডিরেক্টরের সাথে কানেক্ট করতে পারিনি, বা আমার ঘরানার হয়তো বা চরিত্র পাইনি। কিন্তু এতদিন পর যে অনেক ভাই আমাকে খুঁজে নিল কিংবা এত বড় একটা ক্যারেক্টার দিল, এটার জন্য আমাকে প্রচুর কষ্ট করতে হয়েছে। এটা সব ক্রেডিট আমি আমার ডিরেক্টরকে দেব। বাহ, আমি একটু রুবেল ভাই আপনার কাছে ফিরতে চাই। মৌরির কথা থেকে আমি 3টা শব্দ নিতে চাই। একটা হচ্ছে সুযোগ পাইনি, একটা হচ্ছে সুযোগ দেয়নি, আর একটা হচ্ছে চ্যালেঞ্জ। ডিরেক্টররা প্রডিউসাররা যখন আপনাদেরকে নিয়ে কাজ করেন তখন তারা আপনাদেরকে সুযোগ দেন, তখন আপনাদেরকে নিয়ে চ্যালেঞ্জ নেন। ফলে আপনাকে নিয়ে যখন চ্যালেঞ্জ নেন মানে অভিনেতা হিসেবে আপনারা এটা মানসিকভাবে কিভাবে সামাল দেন সেটা একটু আপনার কাছ থেকে শুনতে চাইব। পরবর্তী আপনারা দুজন চাইলে অ্যাড করতে পারেন যে এই ক্ষেত্রে যে হয় না যে এখানে তো আসলে অর্থলগ্নির বিষয় থাকে, প্রডিউসারের নামটাও আসলে জড়িত থাকে এবং আপনাদের দিন শেষে এফোর্টটা থাকে এবং সব সমীকরণ শেষে সবার রুটি রুজিটাও থাকে। মানে এই চ্যালেঞ্জটা মাথায় রেখে কিভাবে অভিনয় করেন? আমি তো দীর্ঘদিন ধরে থিয়েটার করে আসছি, তো জি ওখানে অর্থলগ্নির বিষয় ছিল না। এখানে এসেও আমি সেভাবেই ভাবছি বলতে এরকম আমাকে যে চরিত্রটা নিয়ে ডিরেক্টর ভাবেন, আমি গল্পটা দেখি, চরিত্রটা নির্মাণ করার চেষ্টা করি, ওই চরিত্রটুকু নিয়ে ভাবি। আমি আমার অংশটুকু করে ফেললে, যেহেতু আমার অন্য কিছু ভাবতে হচ্ছে না, এখানে লাইট কেন পড়ছে না, ওইখানে মিউজিক কি যাবে, এইসব ভাবনা আমার না। আমি শুধু আমার চরিত্রের ভেতর থাকি এবং আমার চরিত্রটাকে কিভাবে ডিজাইন করলে একটু নতুনত্ব হবে, কিভাবে ডিজাইন করলে, কিভাবে সংলাপটা প্রক্ষেপণ করলে আমাকে ভালো লাগবে বা অন্যদের সাথে ব্যালেন্সড ওয়েতে আমি একটা কিছু দাঁড় করাতে পারবো। আমি শুধু আমার চরিত্রের ভিতর থাকি। এখানে আসলে ওই কি অর্থলগ্নি করছে কি না করছে আমার আসলে আমি ওই মানে আমি ওগুলো নেই না, আসলে আমার হয় না। স্যার 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 এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে স্যার। এখানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত কোনো অভিনেতা অভিনেত্রী বাণিজ্যিকভাবে সফল না হচ্ছে, জি স্যার, সে যত বড়ই অভিনেতা হোক, যত বড় ভালো অভিনেতা হোক, আপনি এখানে মাস করতে পারবেন না। তাকে অনেক সময় লাগবে অভিনেতা উঠতে এবং জনপ্রিয় পাইতে, এবং একটা যথেষ্ট একটা সময় চলে যাবে ভাইয়া। যতক্ষণ পর্যন্ত আপনি বাণিজ্যিকভাবে দর্শক আপনাকে গ্রহণ না করছে বা বাণিজ্যিকভাবে আপনি মানুষের সামনে না আসতে পারতেছেন। আমি যদি কুড়াপক্ষে আরো 10টা করি ভাইয়া, কিন্তু আমার কুড়াপক্ষী শূন্য ওরা যখন প্রথম শাহরুখ খান এবং অমিতাভ বচ্চন ফিতা কাটলো, তারপরে মনে করেন যে সারা বিশ্ব থেকে 20টা সিনেমা সিলেক্ট করার পরে আমার সিনেমা কিন্তু ফার্স্ট হয়েছে এবং সারা ওয়ার্ল্ডে খুব খুব দারুণভাবে চলছে। মানে লন্ডনে আমার সিনেমাটা দেখছে পাউলি দাম, সে আমাকে ফোন করছে, নাসিরুদ্দিনের সাথে আমার কথা হয়েছে আমার সিনেমাটা দেখার পরে। কিন্তু মনে করেন যে এই যে বাণিজ্যিক, যতক্ষণ পর্যন্ত একজন আর্টিস্ট অভিনেতা বাণিজ্যিকভাবে সফল না, ততক্ষণ পর্যন্ত তার সংগ্রাম থাকবেই ভাইয়া। তারপর আপনি ফেমাস না। কিন্তু দর্শক, আপনারা যারা ফেমাস আপনাদেরকে থাকতে হবে আমাদের সাথে, কারণ আমরা একটা এই মুহূর্তে ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক, আরও একবার স্বাগত। আপনারা দেখছেন বিশ্বাস করেন ভাই, না আপনারা দেখছেন আর ইউ ফেমাস। দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদেরকেও, যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকেও। একই সাথে আপনাদেরকে বলতে চাই যে এই যে বিশ্বাস করেন ভাই মানে নামটা না আমার কাছে দারুণ লেগেছে। এইটা নিয়ে কি কেউ আপনারা ইতিমধ্যে একটা গণমাধ্যমে কথা বলেছেন, মানে কেউ কি জানতে চেয়েছে আলাদা করে যে এই নামের নামকরণটা আসলে কি? কে বলবেন? এখানে
বিশ্বাস করেন ভাই গল্প, মানে এই শব্দটা কিন্তু পুরো একটা গল্প আসলে বলতে গেলে, সামথিং অবিশ্বাস এখানে আছে, আসলে কিছু অবিশ্বাস এখানে আছে। অবিশ্বাসের জায়গাগুলো কি কি জায়গা থেকে হতে পারে, যেমন রাজনীতি, লোভী মানুষ, টাকার কথা আপনি বলছেন, তো টাকা মানে একটা অবিশ্বাসের জায়গা তৈরি হয়। মানে এই অবিশ্বাসটাকে নিয়েই গোটা ঘটনাটা আগেছে। তো এটার জন্য হচ্ছে যে ভাই মানে যেই আসলে এই টাকাটাকে আয়ত্ত করতে চায় সে তো আসলে অনেক ছলনা করে, যেই হোক, এটা ছোট হোক বড় হোক, সে ছলনা করতে গিয়ে তার প্রথম বিশ্বস্ত ওয়ার্ড হচ্ছে কি বিশ্বাস করেন ভাই। জি, হ্যাঁ, তো সেই জায়গা থেকে মানে এর চেয়ে অ্যাপ্রোপ্রিয়েট নাম আমরা পাই না এই গল্পটার জন্য। এই প্রথমে ছিল আমাকে বিশ্বাস করেন ভাই, আচ্ছা, সিনেমাটার নাম ছিল, কিন্তু আমার নামটা একদম পছন্দ ছিল না। আচ্ছা, আমি অনেকভাবে ভাইয়াকে বলেছি, মৌরিকে, ডিরেক্টরকে বলছি ভাই নামটা, মানে আমি একটু ছোট নাম চাইছিলাম মানে সিনেমাটার জন্য আর। কিন্তু আমরা তখন শুটিং করতে 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 একটা সময় মনে হলো যে না, এই নামটাই পারফেক্ট, শুধু আমাকে বাদ দেওয়া হয়েছে বিশ্বাস করেন ভাই। আপনাকে বাদ দেওয়া হয়নি। মৌরি নামটা নিয়ে নামকরণ নিয়ে মজার কথা বলি, আমাদের যেদিন পোস্টার রিলিজ হলো ওখানে আমি প্রোগ্রাম থেকে এক জায়গায় গেলাম, আমাদের একটা ঘরোয়া আড্ডা ছিল, তো ওখানে গিয়ে আমার সব বড় ভাই কই গেছিলি এরকম একটা ব্যাপার, আমাদের পোস্টার রিলিজ হলো, তো বলে সিনেমার নাম কি, খুব আগ্রহ নেই, বিশ্বাস করেন ভাই। আবার বলে নামটা বললি না যে, আমি বিশ্বাস করেন ভাই, এক কথা বারবার বলিস। আর যে সিনেমার নামটা কি যে একটা হাহা করে অট্ট হাসি দিল সবাই, কিন্তু আর মনে হয়েছে এই জন্য বিশ্বাস করে কিন্তু আসতে হবে, সিনেমাটা দেখতে হবে, মজা আছে। যাকেই বলতে যাই মানে আরেকবার শুনে তো বারবার যখন রিকল হতে থাকবে, দর্শক আসলে হলে না গিয়ে পারবে না আমার মনে হয়। এইভাবে আপনাকে দিয়ে শুরুটা করতে চাই যে ছোট করে, আমাদের হাতে খুব কম সময় রয়েছে, যে সিনেমাটাতে একটা দারুণ মজার অভিজ্ঞতা ছোট করে শুনতে চাই সিনেমার মধ্যে। আমি রাত 4টার সময় আমার স্যারের শুটিং হচ্ছে, স্যার প্রথম শট দিতে আসছে, আমার প্রথম শট হচ্ছে আমি একটা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, দেখতেছি মানে আত্মহত্যা করবো আর কি, সুইসাইড করবো। উনি আমাকে ডাকছে, উনি মনে করছে আমি সুইসাইড করবো, ডাকছে আমাকে, আমি নামলাম, এসে বললাম স্যার আমাকে একটা সিগারেট দিবেন। আমি যতবার সিগারেটের কথা বলি স্যার ততবারই হেসে দেয়, যতবার বলি, কারণ তো ওনার সঙ্গে তখন আমার খুব বেশি, এমনি আগে আমার সাথে পরিচয় হয়েছিল, আচ্ছা আচ্ছা, কিন্তু আমরা এটা নিয়ে খুব মানে অনেকক্ষণ ধরে খুব আনন্দ করছিলাম আর কি। ভাই আপনার কাছ থেকে ছোট একটা মজার ঘটনা শুনতে চাই। যে আমার কাছে যে জায়গাটা মজার লেগেছে, অভিজ্ঞতার কথা না বলি, এমনি একটা কথা বলি, আমার কাছে মজা লেগেছে আমাদের ডিরেক্টর রাইসুল ইসলাম অনিক যেই চরিত্রগুলোর জন্য আমাদেরকে নির্বাচন করেছেন। আমরা কেউ খুব বেশি জনপ্রিয় না, কিন্তু ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে আমাদের কিছু কিছু পরিচিতি আছে। আমাদের ডিরেক্টর আমাকে প্রথম যেদিন বললো এই চরিত্রের জন্য আমি ওনাকে ভেবেছি, ওই চরিত্রের জন্য ওনাকে ভেবেছি, আপনি এটাতে ইন্টারেস্টেড কিনা, তা আমি দেখলাম পারফেক্ট ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে, তো ওইটা আমার কাছে মজা লাগছে। আমি তাৎক্ষণিক বললাম ভাই এই কাজটা আমি করবো। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় মজার অভিজ্ঞতা ভাইয়া, কেন আমি ইন্টারেস্টেড হলাম। মৌরি, আপনার কোনো মজার অভিজ্ঞতা কি হয়েছে যেটা আমাদের সাথে শেয়ার করতে চান? মজার অভিজ্ঞতা আমি যে প্রথম দিকে বলি সেটা হলো ওই যে অডিশন দিতে গেলাম, স্ক্রিন টেস্ট হলো, সব কিছু হলো, তো ওই যে ভাইয়া যেটা বললি একটু সংযোজন করব, যে আসলে খুব বাছাই করে হতে পারে আমি কাজ করিনি কিংবা খ্যাতি নেই কিংবা খুব যে চুজ করে নিই সেটা আমি জানি, কজ এই ক্যারেক্টারের জন্য 2 থেকে 3 জন আর্টিস্ট ছিল। হ্যাঁ, তো আমি শুটিংয়ে যাওয়ার অবধি কিন্তু জানতাম না যে আসলে আমি কাজ করছি কিনা। ডিরেক্টর একটু থাকে না, আমাদের ডিরেক্টর আগেই বলেছে একটু পাগল টাইপের, তো একটু সাসপেক্ট রাখতে পছন্দ করে। তো আগের দিন আগে পর্যন্ত দেখছি যে সবার মিটিং হচ্ছে সব কিছু কস্টিউম নিয়ে, তো ভাই বললো যে আসো, ওকে ফাইন আসো। তো আমি পরে চিন্তা করছি যে এই ছোট টুনি কেন বললো যে আসো, তা আমি খুব মন খারাপ নিয়ে যাচ্ছি যে অফিসের মধ্যে, যে ভাইয়া তাহলে কি আমি বাদ হয়ে গেলাম কিনা, আরে কস্টিউমের মাপ নিতে ডাকছি তো। তো এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া ছিল, যে আমি তো এই ভাইয়া ছোট, উনি এমনি ছোট করে কথা বলে, ছোট স্বরে বলছে মনে হয় বাদ হয়ে গেল। হিমু ভাইকে 1000টা বলছে, হিমু ভাইও এখানে একটু মজার মানুষ, উনিও জানতো, রুবেল ভাইটা সবাই জানতো, কিন্তু ওই সাসপেক্ট রেখেছিল যে এসেই মেয়েটাকে একটু চমকটা দেই। তো কি জানতে লেগেছিল, এটাই আমার জন্য মজা, খুশি সবকিছু ছিল। রুবেল ভাই একটা কথা ধরে বলতে চাই যে আপনি বলছিলেন যে আপনারা কম অপরিচিত, কম জনপ্রিয়,
কিন্তু বিখ্যাত সকল কাজই হচ্ছে যে কম জনপ্রিয় মানুষরা করে ফেলেছে, এবং অনেক জনপ্রিয় মানুষের মাধ্যমে অনেক বিখ্যাত কাজ কম হয়েছে। এটা আমার কথা না, পরিসংখ্যান ইতিহাস মনে হয় আপনারা সেটাই জানেন। ফলে আপনার এই কথাটাই যে কম জনপ্রিয়, এটা না, আপনি কতখানি শক্তিমান সেটা হচ্ছে ম্যাটার করে। আমি বিশ্বাস করতে চাই আপনার প্রত্যেকে শক্তিমান অভিনেতা। শক্তিমান অভিনেতা ওইটা হচ্ছে যে আমি আপনাকে একটা কাজ দেখেছি, আমি ধরেন আপনার যেই কাজটা দেখেছি এটা আমার এখনও মনের মধ্যে গেঁথে আছে ভাই। ওইটাই হচ্ছে যে আপনি সেটা 30 সেকেন্ড করেন, হ্যাঁ 30 সেকেন্ড করেন। আপনাদের নিশ্চয়ই ছোটোবেলাকার আমাদের ছোটোবেলাকার একটা অ্যাডের কথা মনে আছে যে বাতির রাজা ফিলিপস আর মাছের রাজা ইলিশ, কত সেকেন্ডের একটা অ্যাড ছিল, বাট স্টিল ওই মেমোরিটা আমরা ক্যারি করি। ওই যে অভিনয়টা তো মানে ওইটাই অভিনয়, ওইটাই। ফলে এই যে অভিনয়টার অ্যাট্রাকশনের ব্যাপারটা, নিশ্চয়ই আপনি কাউকে পছন্দ করেন, আপনি কাউকে, আপনার মনের মধ্যে ওই ব্যাপারটা আছে যে আমি তো ওনার অভিনয়টা দেখে আমার প্রেরণার জায়গা। হিমু ভাই, কে মানুষটা? নির্দিষ্ট কোনো অভিনেতা আমার নাই থাকতে পারে। আমি মনে করেন যে যখন নওয়াজুদ্দিন সিদ্দিকী যখন ডায়লগ ডেলিভারি দেয়, রাইট, তখন আমি তো ওর ঠোঁটের দিকে তাকিয়ে থাকি। হ্যাঁ, তখন দেখবেন যে পঙ্কজ ত্রিবেদী যখন কথা বলে, ঠিক আছে, মাথা নড়ছে না, ঠিক আছে, আপনার চোখ, ওনার চোখ কথা বলে, জি, আমি ওইরকমভাবে আমার মানে প্রতিটা আর্টিস্টের এরকমভাবে ভালো লাগে। নির্দিষ্ট কোনো অভিনেতা আমার মানে তার পরিপূর্ণতা, সরি টু সে আমি ছোট মানুষ, না ওইরকমভাবে আমার কাউকে টানে না ভাইয়া। রাইট, কারো চোখ টানছে, ঠোঁট টানছে আমার, হ্যাঁ, কারো ভুঁড়ি কুচকানোটা আমার টানছে, আচ্ছা, এরকম ভাবে আমি দেখি সবসময় ভাই। এবং এই অবজারভেশনটা সবার অল্প 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 এটা আমি দেখি ভাই, এবং আমি চেষ্টা করি ভাই। রোল ভাই পঙ্কজ ত্রিপাঠী, আচ্ছা, আমি ওর কমেডি বলেন, যেমন আপনার মির্জাপুরে সে যখন কথা বলে তার অ্যাটিটিউডে সে কিন্তু সেইটা, আবার যখন সে লুডোতে বসে শুয়ে ব্যান্ডেজ শুধু এইটুকু দেখা যাচ্ছে, একটা হাসি দিচ্ছে, হ্যাঁ ধরছি তোমাকে, এই যে তার খেলাগুলা, আমি অনেক আর্টিস্টকেই পছন্দ করি, কিন্তু পঙ্কজ ত্রিপাঠী আমাকে গ্রাস করে। বাংলাদেশে আমি তুলনা করছি না, আমি আবারও বলি আমরাও অনেক দিক থেকে আগানো, কোনো না কোনোভাবে ওই পঙ্কজ ত্রিপাঠী করার জন্য, ওইভাবে তৈরি করার জন্য জায়গাটা কি আপনি কি মিস করেন, বা অথবা ওই ক্যারেক্টার না আমাদের ছিল তো, এতে চেয়ে অনেক ভালো একজন ছিল হুমায়ুন ফরিদি স্যার, তো ফুল প্যাকেজ একদম। আমরা তো আসলে আমাদের সৌভাগ্য হয়নি এর কোনো সাথে কাজ করার, আমরা তো চরিত্রাভিনেতা আসলে বেসিক্যালি। এই ডিরেক্টর আমাদেরকে চুজ করেছে আসলে এই ক্যারেক্টারগুলো আমাদেরকে দিয়েই হবে বলে বিশ্বাস করেছেন। তো সেই জায়গা থেকে হচ্ছে যে আমরা চরিত্রাভিনেতা হিসেবে আমরা মনে করি যে বাংলাদেশে একজন লিজেন্ড ছিলেন উনি, যে কোনো ক্যারেক্টারের জন্য আমরা মিস করেছি, হয়ে যাবে ইনশাআল্লাহ। মৌরি কারোর পছন্দের অভিনেতা কি আছে, বা যাকে, যেটা ভাইয়া বললো ছোটবেলা থেকেই আমি দেখা যেত যে আমার বাসায় যে গৃহকর্মী খালাটা আসতো, ওকে দেখেও মিমিক্রি করতাম, ছোটবেলার স্বভাব। আমার মা আরো বেশি ভালো বলতে পারবে, অনেক ছোটবেলায় নাকি টিভির পিছনে যে বলতাম, মা টিভির মধ্যে মানুষরা কিভাবে ঢুকে, আমি যেতে চাই, ব্যাপারটা এরকম। আমি হ্যাঁ হ্যাঁ, তো এই ব্যাপারটাই হলো যেটা হয়েছে, এই যে হয়েছে বললাম, কারণ আমি এটা এই জন্যই বললাম কারণ আমি দিনাজপুরের মেয়ে, ওই টানটা চলে আসে। তো এখনকার দিনাজপুর যদি এইভাবে চিন্তা করেন, অনেক এগোনো। আমার সময় পর্যন্ত আমি অত ফ্যাসিলিটি পাইনি ভাইয়া, যে আজকে আপনার সামনে বসে কথা বলছি, এটা আমার জন্য পরম প্রাপ্তি, কারণ সেই সময় সেই সুযোগটা ছিল না। তো যেটা হলো আস্তে আস্তে যখন এলাম, ঢাকামুখ হলাম, আমি মিসেস ইউনিভার্সে ছিলাম 2019-এ, ওখান থেকে আস্তে আস্তে করে তো ছোটবেলা থেকে পড়তে ভালোবাসতাম, তো আমার রবীন্দ্রনাথের গল্প ভীষণ টানতো, চোখের বালি পড়ছি, আমার প্রত্যেকটা ক্যারেক্টারে মনে হতো ইস কতই না সুন্দর। তারপর আমি হুমায়ুন আহমেদ স্যারের নাটক এবং গল্প মানে এত পছন্দ, এখনো যদি মনে হয় যে পুরোনো দিন আমি 2 দিন সময় কাটাবো, আমি ওই যে দেখেন নক্ষত্রের রাত দেখছি, এই দেখছি, ওই দেখছি, তো ওই যে যার যেটা ভালো লাগে, সবাইকে ভালো লাগে। আমাদের বাংলাদেশে সবাই অনেক এত বড় বড় লিজেন্ডরা আছে, কাকে ছাড়ে কাটটা নিব, সে জায়গায় তো আমি তলিয়ে যাব, কিন্তু সবারটা ভালো ভালো নেওয়ার চেষ্টা করি, শেখার চেষ্টা করি ভাই। আমি জানি না কতদূর শিখতে পেরেছি, শেখার চেষ্টা করে যাচ্ছি এখন। আপনাদের কাছে শেষ 2টা প্রশ্ন আমার এখন জানতে চাওয়া, সেটি হচ্ছে যে কেমন প্রত্যাশা করছেন এই কাজটি নিয়ে, আপনারা আর কি কি কাজ করছেন আরো মানে আমাদেরকে উপহার দেওয়ার জন্য। মৌরি, আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। কাজ নিয়ে তো প্রত্যাশা একেবারে আকাশ সমান,
আশা করব দর্শকের ভালো লাগবে। খুব ভালো একটা ইতিহাস হয়ে থাকবে আমি মনে করব বাংলাদেশের ইতিহাসে, কারণ সিনেমা নিয়ে আগেই বললাম। আর সামনে যদি বলেন, আমার ডিরেক্টর সরকার রনক রিপন দাদার সাথে একটা ফিচার ফিল্মের কথা চলছে দেউরি নামে, তো দেখা যাক কি হয় সামনে। আমার এই কাজটা ছাড়াও এই মাসে আরেকটা ওয়েব সিরিজ বেরোবে, আর এরপরে আমার আরেকটা সিনেমার কাজ চলছে, আর দুটো সিনেমার কথা চলছে, একটা ওয়েব সিরিজের কথা চলছে। আসলে বুঝতেই পারছেন ঈদের পর একটা বাস্তবতা, যখন একটু কাজ কম হচ্ছে, তো সেই হিসেবে আমি আপাতত এই কয়েকটা কাজের সাথে ইনভলভ আছি, বাকিদের সাথে কথা চলছে আসলে চলছে। আর এই কাজটা নিয়ে কেমন প্রত্যাশা? এই কাজটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে কিছু একটা হয়ে যেতে পারে, কিছু একটা হয়ে যেতে পারে, অবশ্যই ভাই, কিছু একটা হয়ে যেতে পারে। বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন ভাই, কিছু একটা হয়ে যেতে পারে, বিশ্বাস করেন ভাইয়া, আর মিরাক্কেল হয়ে যেতে পারে। হ্যাঁ, মানে 3 কোটি টাকার সিনেমা 137 টাকা ইনভেস্ট, মানে তামিলের একটা সিনেমা, বাংলা ছিল 3 কোটি টাকা, বুঝছেন না? এরকম কিছু হয়ে যেতে পারে। হ্যাঁ, ওইটা তো একটা মানে আরেকটা আর হ্যাঁ, তো এরকম কিছু হয়ে যেতে পারে আমরা বিশ্বাস করি। আর আমার একের পর এক কাজ আসবে, এরপরে খালাস একটা সিরিজ করছে আমি আর মোশাররফ করিম, আমি মেন ভিলেন ওখানে, মোশাররফ ভাই নায়ক। তারপরে চাদর সিনেমা আসবে আমার, ওখানে আমি খুব দারুণ অভিনয় করছি ভালো একটা চরিত্রে। তারপরে আমার আরেকটা সিনেমা আসবে, আমি আর বাঁধন করছি ফাতেমা 3.2। তারপর হচ্ছে কুব বলে একটা সিনেমা করছে আমি আর কলকাতার সৌরভ দাস দুজনে। আমার একের পর এক কাজ আসতে সামনে আসবে। ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে রয়েছি। আমার শেষ প্রশ্ন আপনাদের কাছে, সেটি বাংলাদেশকে ঘিরে। আপনারা জানেন যে বাংলাদেশে নানান ধরনের একটা চড়াই উতরাই, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক নানান ধরনের সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। তারপরও এই দেশটা না আমাদের, এই দেশের মালিক আমরা, এই লাল সবুজের মালিক আমরা, এই দেশটা পুরোটাই আমাদের। এই দেশটা ভালো হইলেও আমাদের ভালো হয়, খারাপ হইলেও আমাদের ভালো হয়। ফলে সেই দেশটা নিয়ে আপনার যদি কোনো ধরনের এক লাইনের মন্তব্য। আমি বাংলাদেশকে ভালোবাসি, একটা শান্তিপূর্ণ দেশ চাই, প্রতিটা মানুষ তার স্বাভাবিকভাবে কাজ করবে, সুন্দরভাবে কাজ করবে, স্বাধীনভাবে বাঁচবে, এটা আমি চাই। একটা ভাঙচুর হচ্ছে দেশের ভিতরে সবকিছু মিলিয়ে, ভাঙচুরটা কেন হয় আমার কাছে মনে হয় একটা শেষে একটা পরিপূর্ণ একটা তৃপ্তির জায়গা আসবে, শান্তি, আমরা যেটা চাই স্বপ্নের দেশ সেটা হবে, এই আশাবাদ আমি রাখি সবসময়। মৌরি, প্রথমেই বলতে হয় আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আসলেই ভালোবাসি, প্রত্যেকটা মানুষ আমরা ভালোবাসি। আসলে সত্যি কথা বলতে রাজনীতি তো আমি বুঝি না, আমি একজন শিল্পী, তো যেই আসুক না কেন আমাদের দেশটা যেন শান্তিতে থাকে, সোনার বাংলা হয়েই থাকে, এতটুকুই চাওয়া হবে। জি, নিশ্চয়ই আমাদের দেশটা যেন শান্তিতে থাকে, সোনার বাংলা হয়ে থাকে। আপনারা আমাদের এই আয়োজনে কষ্ট করে সময় দিয়েছেন, ফলে আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং শুভাশিস রইল। এবং আপনাদের কাজ দিন শেষে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করুক। আপনাদের কাজ শুধুমাত্র এই বাংলাদেশের গণ্ডি না, সেটি বিশ্ব প্রেক্ষাপটেই আলাদাভাবে স্থান করে নিক, সেই প্রত্যাশা আমাদের রয়ে গেল। এবং বিশ্বাস করেন ভাই, কিছু একটা হয়ে যাক আপনাদের জন্য অবশ্যই। দর্শক, আর ইউ ফেমাসের আয়োজনে যারা যুক্ত ছিলেন এবং এই বিশ্বাস করেন ভাইতে যারা যুক্ত ছিলেন, সবাই কিন্তু এসেছিলেন আমাদের এই কমন প্ল্যাটফর্মে, অর্থাৎ আর ইউ ফেমাসের আয়োজনে। এবং এখান থেকে আমরা আসলে প্রত্যাশার গল্পগুলো শুনছিলাম, আমরা জানছিলাম বাংলাদেশকে কতটুকু আরও সম্ভাবনা করা যায়, বিশেষ করে এই সিনেমা ইন্ডাস্ট্রি দিয়ে। ফলে নানান ধরনের প্রত্যাশা, স্বপ্ন আমাদের রয়েছে, এবং সেই স্বপ্নগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু আপনি ভূমিকা রাখতে পারেন। কারণ আপনি দর্শক হিসেবে যখন এই কাজগুলো দেখবেন এবং মূল্যায়ন করবেন, ভালো হোক খারাপ হোক, কিন্তু মূল্যায়নটা করেন, এবং তাদের এই কাজটাই তখন কিন্তু এগিয়ে নিয়ে যাবে। কারণ কাজের মালিক তো আপনিও, কারণ এই কাজটা বাংলাদেশের এবং এই কাজটাও আপনার। ফলে বাংলাদেশের কোনো কাজ, আপনার কোনো কাজ যখন ভালো হলে আমাদের সবার খুব ভালো লাগে, আমরা আস্থা পাই, এবং সেই আস্থায় কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারেন আপনার মূল্যবান মতামতের মাধ্যমে। দেখুন বাংলাদেশের সিনেমা, দেখুন বাংলাদেশের সিনেমা নিয়ে আলোচনা করুন, সমালোচনা করুন, তাতে আসলে দিন শেষে বাংলাদেশে এগিয়ে যাবে। আর বাংলাদেশে এগিয়ে গেলে আমরা সবাই জিতে যাই। বাংলাদেশটা আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।